আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের অনেক জানতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আমরা এই এআই বেসড টুলগুলো দিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। এরা কখনোই আমাদেরকে রিপ্লেস করতে পারবে না। আজকের ক্লাসে আমাদের ম্যাম একটা কেস স্টাডি নিয়ে কথা বলতেছিল, সেটা হচ্ছে মিস্টার রহিম নামে একজন লোক, যার বয়স হচ্ছে 67 বছর এবং তিনি একটা জায়গায় নতুন আসছেন এবং আমাদের ফার্মেসিতে আসছেন। তো দেখা গেল যে মিস্টার রহিমের কিছু সমস্যা ছিল, যে তার করোনারি হার্ট ডিজিজ আছে। ওকে, তার খুব রিসেন্টলি হার্টে রিং পরানো হয়েছে এবং তার অনেক দিন ধরে অ্যাজমার সমস্যা আছে। তো তার এই 3 ধরনের সমস্যাগুলো আমরা তার সাথে কথাবার্তা বলে জানলাম। এখন তাকে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে, এই ওষুধগুলো তার এই সমস্যার সাথে ঠিকঠাক মতো যাচ্ছে কি না বা কোনো প্রবলেম হবে কি না, এই বিষয়টা আমাকে দেখতে হবে এবং তাকে প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিতে হবে, তাকে প্রেসক্রিপশনটা রিভিউ করে দিতে হবে। তার আগে আমি একটু বলে নেই যে আসলে করোনারি হার্ট ডিজিজটা কি। করোনারি হার্ট ডিজিজ হচ্ছে আমাদের যে হার্টের যে নিজস্ব যে রক্তনালী আছে, এই রক্তনালীতে যখন কোনো ব্লক হয়, দেখা যায় কোলেস্টেরল জমে ব্লক হতে পারে বা রক্ত যে কণিকাগুলো আছে সেগুলো জমাট বেঁধে ব্লক হয়ে যেতে পারে, তখন হার্টে কিছু সমস্যা দেখা যায়, তাকে আমরা বলতেছি করোনারি হার্ট ডিজিজ। এবং আরেকটা ব্যাপার ছিল করোনারি আর্টারি স্টেন্ট, আমরা অনেকেই বাংলায় বলি হার্টে রিং পরানো। তো ওই জিনিসটাই, যেই নালীটাতে সমস্যা আছে ওই নালীটাতে এই স্টেন্টটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে রক্তটা ঠিকঠাক মতো পাস করতে পারে। তো এই কেস স্টাডিটা আমি নিজে সলভ করবো না, এটা সলভ করে দেবে আমাকে ChatGPT। ChatGPTর নাম সবাই শুনেছেন, আসলে এটা কি সবাই জানে, এটা নিয়ে বলার কোনো দরকার নেই। চলুন দেখে আসি ChatGPT আমাদের কি সমাধান দিল, অর্থাৎ এই রোগীর ক্ষেত্রে কি কি ওষুধ ডাক্তার সাজেস্ট করতে পারে এবং ওষুধগুলো কোনটার ক্ষেত্রে কি সমস্যা এবং কোন ওষুধটা কি কাজে লাগতেছে, পুরো বিষয়টা আমরা ChatGPT থেকে জেনে আসি। ChatGPTকে আমি বলছিলাম যে আমার একটা মেডিকেশনের একটা কেস স্টাডি সলভ করতে হবে, তুমি সলভ করে দিতে পারবা কিনা। আমি বলছি হ্যাঁ অবশ্যই পারবো, কি সমস্যা, কি রোগীর কি হয়েছে সব বলেন, আমি সমস্যা সমাধান করে দিচ্ছি। ওকে, তো আমি তাকে পুরো কেস স্টাডিটা আমি যা ছিল আমি এটা এখানে তাকে দিলাম এবং তাকে বলছি যে রোগীকে আমি কি ওষুধ সাজেস্ট করব। পরে সে বলতেছে যে যেহেতু এই রোগীর বয়স 67 বছর এবং তার CHD আছে, মানে করোনারি হার্ট ডিজিজ আছে, এবং তাকে রিসেন্টলি তাকে হচ্ছে রিং পরানো হয়েছে হার্টে, তো অবশ্যই তার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর বা হার্টে যেন কোনো প্রবলেম না হয় সেই জিনিসটা ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তার জন্য আমরা তাকে এই ওষুধগুলো সাজেস্ট করতে পারি। কি ওষুধ? প্রথমে সে বলছে যে অ্যাসপিরিন। আমরা অনেকেই জানি অ্যাসপিরিনটা আসলে কি। অ্যাসপিরিন আমাদের একটা ভিডিও আছে, কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। তো অ্যাসপিরিন কি করে? অ্যাসপিরিন হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধাকে প্রিভেন্ট করে, যাতে রক্ত জমাটটা না বাঁধে। ফলে সে কি করতেছে, আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকিটাকে কমায় দিচ্ছে। ওকে, এটা হচ্ছে অ্যাসপিরিনের কাজ। এর পরের ওষুধটা হচ্ছে স্ট্যাটিন। আমরা এর আগে দেখেছি যে আমাদের হার্টের যে ধমনী ছিল, ওই ধমনীতে কোলেস্টেরল জমে কি হয়েছে, পথটা বন্ধ হয়ে গেছে। স্ট্যাটিনের কি কাজ? স্ট্যাটিনের কাজ হচ্ছে, স্ট্যাটিনকে বলা হয় লিপিড লোয়ারিং ড্রাগ, অর্থাৎ এটা কি করবে, কোলেস্টেরলের পরিমাণটা আমাদের রক্ত থেকে কমায় দেবে। ফলে কি হবে, হার্টের যে প্রবলেম বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এটা হওয়ার ঝুঁকিটা কমে যাবে। স্ট্যাটিন গ্রুপের ড্রাগগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার যেমন সিমভাস্ট্যাটিন, অ্যাট্রোভাস্ট্যাটিন ইত্যাদি। এরপর 3 নম্বরে সে বলছে যে এসি ইনহিবিটরস বা ARB। এরপরে হচ্ছে বেটা ব্লকার্স। বেটা ব্লকার্সের কাজও কি করবে, রক্তচাপটা কমাই দেবে। এবং আরেকটা কাজ করবে, ওয়ার্কলোড। আমাদের যে হার্ট আছে, হার্টে যেন অনেক বেশি ওয়ার্কলোড না হয়, হার্টের মাসেল যেন অনেক বেশি পরিশ্রম করতে না হয়, সেই পরিশ্রম করার পরিমাণটাকে কি করবে, বেটা ব্লকার এসে কমাই দেবে। আরেকটা হচ্ছে ইনহেলড ব্রঙ্কো ডাইলেটর্স। এই বিষয়টা কি, এটা হচ্ছে যারা অ্যাজমা রোগী তাদের দেখা যায় ব্রঙ্কো কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের শ্বাসনালীটা সরু হয়ে যাচ্ছে। এই সরু হওয়া শ্বাসনালীকে কি করতে হবে, প্রসারিত করতে হবে, ডাইলেট করতে হবে। তো ডাইলেট করার জন্য অ্যাজমা রোগীতে দেখা যায় যে ব্রঙ্কো ডাইলেটর ইনহেলার হিসেবে ব্যবহার করতেছে। এর মধ্যে খুব কমন একটা হচ্ছে সালবিউটামল। ওকে, তো এই ChatGPT আমাদের এই সমস্যার সমাধানটা করে দিল। মিস্টার রহিমের কী কী ওষুধ লাগবে আমাদেরকে বলে দিল, কিন্তু সে কিন্তু একদমই বলে দেয় না যে এটা মিস্টার রহিমের জন্যই লাগবে। সে বলছে আমি খুব জেনারেল একটা অ্যান্সার দিচ্ছি, এটা রহিমের জন্য একদমই স্পেসিফিক না। রহিমের যে প্রবলেমগুলো আছে, রহিমের যে মেডিকেল হিস্টোরি আছে সেটা দেখতে হবে, দেখে তারপর ট্রিটমেন্ট করতে হবে। সো আমি কিন্তু আপনাকে একদমই কনফার্ম করে এই ওষুধগুলো বলতেছি না। দেখেন, ChatGPT কিন্তু কখনোই কনফার্ম করে ওষুধগুলো দেয়নি। এই জন্য আমরা কখনোই গুগল করে বা ইন্টারনেট ঘেটে কখনোই ওষুধ খাবো না, কখনোই না। অবশ্যই আমরা ওষুধ খেতে হলে ডাক্তারের কাছে যাব, ডাক্তার যে পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ খাবো। এখন ChatGPTকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি যে মিস্টার রহিমের তো অ্যাজমা আছে, তাহলে তো আমরা তাকে অ্যাসপিরিন এবং বেটা ব্লকার দিতে পারবো না।
হ্যাঁ, একটু এই ব্যাপারটা একটু নোট করে রাখেন যে যাদের অ্যাজমা আছে তাদেরকে বেটা ব্লকার, অ্যাসপিরিন এবং আরেকটা ওষুধ এসি ইনহিবিটর সেগুলো দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আমি বললাম যে মিস্টার রহিমকে তো অ্যাসপিরিন এবং বিটা ব্লকার্স দেওয়া যাবে না। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই ঠিক বলছো, এগুলো দেওয়া যাবে না। তো কি করতে হবে, তাকে অ্যাসপিরিনের যে অল্টারনেটিভ ওষুধ সেটা দিতে হবে। অ্যাসপিরিনের অল্টারনেটিভ কি হতে পারে সেইখানে আমাকে বলে দিছে। অ্যাসপিরিনের অল্টারনেটিভ হতে পারে ক্লোপিডোগ্রেল এবং টাইকেগ্রিলোর, বা যাকে বলা হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট থেরাপি। ওকে, তো আরেকটা হচ্ছে বিটা ব্লকার, এর অল্টারনেটিভ হতে পারে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। ঠিক আছে, এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্সে কী করে আমাদের রক্তচাপটা কমায় দেয় এবং হার্টের প্রেশার ওয়ার্কলোডটাও কমায় দিচ্ছে। দেখেন সে কিন্তু আমাকে অল্টারনেটিভ মেডিসিন বলে দিচ্ছে যে অ্যাসপিরিন এবং বিটা ব্লকার্সের পরিবর্তে আমি কোন ওষুধটা ব্যবহার করতে পারবো। খুবই দারুণ, খুবই ভালো লাগছে বিষয়টা দেখে। এখন আসেন যে আরেকটা বিষয়, তাকে আমি বলছি যে তুমি কি আমাকে একটা লিস্ট দিতে পারবা যে মিস্টার রহিমের জন্য কি স্পেসিফিকভাবে কোন ওষুধগুলো লাগবে। কারণ এখানে দেখেন সে আমাদেরকে বলছে যে বিভিন্ন টাইপের ক্লাস বলছে, যে স্ট্যাটিন একটা ক্লাস, এসি ইনহিবিটর একটা ক্লাস, বিটা ব্লকার একটা ক্লাস, কিন্তু সে আমাদের কিন্তু স্পেসিফিক মেডিসিন বলে নাই। তো স্পেসিফিক মেডিসিন বলার পর সে আমাদেরকে বলতেছে হ্যাঁ আমি পারবো। তখন সে যে আমাকে স্পেসিফিক মেডিসিন বলে দিচ্ছে যে ক্লোপিডোগ্রেল, টাইকেগ্রিলোর, অ্যাট্রোভাস্টাটিন, রোসুভাস্টাটিন। এটা হচ্ছে যে স্ট্যাটিনের কথা বলছিলাম, লিপিড লোয়ারিং ড্রাগ, ওইটার হচ্ছে ওই ক্লাসের ওষুধগুলো এই দুইটা। একটা হচ্ছে র্যামিপ্রিল এবং লিসিনোপ্রিল। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম প্রিল শেষে থাকলে এটাকে বলা হয় এসি ইনহিবিটরস। তো র্যামিপ্রিল এবং লিসিনোপ্রিল। আরেকটা হচ্ছে অ্যামলোডিপিন বা ফেলোডিপিন, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবং আরেকটা ওষুধ বলছে ইনহেলড ব্রঙ্কোডাইলেটর, যার মধ্যে আছে হচ্ছে সালবিটামল বা ফরমেটেরল। ওকে, তো এই হচ্ছে সে আমাকে মেডিসিনের লিস্টটাও দিয়ে দিছে। এখন দেখেন আমি তাকে বলছি যে তুমি আরেকটা দুইটা ওষুধ অ্যাড করতে পারো। আই হোপ ইউ ক্যান অলসো অ্যাড জিটিএন স্প্রে এবং স্টেরয়েড। একটু বলি আপনাদেরকে, দেখেন হার্টের প্রবলেমটা হলে দেখা যায় যে মাঝে মধ্যে অ্যানজাইনা হতে পারে। অ্যানজাইনা কি বুকে প্রচণ্ড ব্যথা কখন হয়, যখন আমাদের ওই রক্তনালীটা সরু হয়ে যাচ্ছে বা রক্তনালীতে কোনো কিছু জমাট বেঁধে যাওয়ার কারণে ঠিকঠাক মতো ব্লাডটা যখন আমার হার্টে পৌঁছাতে পারে না, ঠিক তখন অ্যানজাইনা হয়। অনেকেই দেখবেন জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করতেছে, সেটা ট্যাবলেট আকারে হতে পারে, স্প্রে আকারেও হতে পারে। এই জিটিএনটাই হচ্ছে আমার সেই নাইট্রোগ্লিসারিন। তাকে বললাম যে যেহেতু তার হার্টে সমস্যা আছে, মাঝে মধ্যে তার এই অ্যানজাইনার প্রবলেমটা হতে পারে, তো তুমি এই লিস্টে জিটিএনটা অ্যাড করো। সে জিটিএন স্প্রে অ্যাড করতে বললাম এবং স্টেরয়েড কেন অ্যাড করতে বললাম, যাদের অ্যাজমা রোগী আছে তাদেরকে দেখা যায় যে তাদের প্রচুর ইনফ্লামেশন হয়, তো স্টেরয়েড কী করে, ইনফ্লামেশন কমায়। তো স্টেরয়েডটাও তাকে অ্যাড করতে বললাম। তাকে বলে হ্যাঁ শিওর, এটা আপডেটেড লিস্ট পরে আমাকে সে দিল যে প্রথম 5টা ওষুধ তো ছিলই, পরে সে বললো জিটিএন লাগবে কিসের জন্য, টু রিলিভ চেস্ট পেইন, বুকের ব্যথা, অ্যানজাইনার কারণে যে বুকে ব্যথা এটার কারণে। একটা হচ্ছে ইনহেলড বা ওরাল কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে, এটার মধ্যে আছে হচ্ছে প্রিডনিসন, এটা খুব বেশি ব্যবহার করা হয়। আরেকটা বিষয় বলছি যে ক্যান ইউ গিভ মি দ্য স্পেসিফিক ডোজ রেজিমেন। ওকে, আমাকে কি তুমি স্পেসিফিক ডোজ রেজিমেন দিতে পারবা। ডোজ রেজিমেন হচ্ছে একটা ওষুধ কত মিলিগ্রাম করে খেতে হবে বা একটা ওষুধ কতদিন খেতে হবে। যদি আমি বলি অ্যাসপিরিন কত মিলিগ্রাম লাগবে, নর্মালি দেখা যায় যে 75 থেকে 150 মিলিগ্রাম লাগতেছে আমার যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে চাই। সে কিন্তু আমাকে বলে নাই, বলছে যে সরি আমি এটা পারবো না বলতে, আমি একটা এআই ল্যাঙ্গুয়েজ মডেল, আমার দ্বারা এটা সম্ভব না, এটা অবশ্যই একজন লাইসেন্সডকৃত হেলথ কেয়ার প্রোভাইডার, ডাক্তার, ফার্মাসিস্ট, এরা আপনাকে ডোজটা বলে দিতে পারবে, আমি এই ডোজটা বলে দিতে পারবো না। আপনারা অনেকেই বলতেছেন যে এআই বেসড এই সেই আসার কারণে দেখা যাচ্ছে যে মানুষের চাকরি চলে যাবে, হ্যান ত্যান অনেক কিছু। আসলে কিন্তু ব্যাপারটা না। আপনি দেখেন সে কিন্তু বলছে যে একজন হেলথ কেয়ার প্রোভাইডারই সেই ডিসিশনটা নিতে পারবে। সো কি মনে হয়, আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের অনেক জানতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই এআই বেস টুলগুলো দিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। এরা কখনোই আমাদেরকে রিপ্লেস করতে পারবে না, ওকে, কখনোই পারবে না। তো এরা কী করবে, আমাদের কাজগুলোকে আরও সহজ করতে পারবে। তো সব কিছু মিলে আমি তাকে বললাম যে আমাকে একটা সামারি দাও এই কেস স্টাডির। এই সামারিটা সে আমাকে দিয়ে দিয়েছে। দেখেন সে ফার্স্টে বললো যে রোগীর এই সমস্যা ছিল, সেই অনুযায়ী তাকে আমি কিছু ওষুধ দিলাম, এই 7 ধরনের ওষুধ, আমরা উপরেও দেখছি 7 ধরনের ওষুধ কী কী, 7 ধরনের ওষুধ দিয়ে দিছে। এবং আরেকটা বিষয় আমি তাকে জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে আমি একটু উপরে যাই, সেটা হচ্ছে তাকে বলছি যে তুমি যে আমাকে 7 ধরনের ওষুধ দিলা, এই ওষুধ একটা ওষুধের সাথে আরেক ওষুধের তো ইন্টারেকশন হতে পারে, এটাকে বলা হয় ড্রাগ ইন্টারেকশন। দেখেন ড্রাগ ইন্টারেকশন ব্যাপারটা বলি, একটা ওষুধ কী করতে পারে আরেকটা ওষুধের কাজ করার ক্ষমতা বাড়াই দিতে পারে
পারে বা কমায় দিতে পারে। যদি বাড়ায় দেয় বা কমায় দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে। বা দেখা যায় একটা ওষুধের পরিমাণ আমাদের রক্তে বাড়ায় দিতে পারে, তাতে কী হয় যে ওষুধটা অনেক সময় ধরে আমাদের বডিতে থাকতেছে, ফলে সাইড এফেক্ট দেখা দিতে পারে। দেখেন সে আমাকে কিছু সম্ভাব্য সাইড এফেক্টও বলে দিয়েছে যে র্যামিপ্রিল এবং অ্যামলোডিপিন এই দুইটা ওষুধ যদি একসাথে খাওয়া হয় তাহলে দেখা যাবে যে আমার হাইপোটেনশন হচ্ছে, মানে আমাদের রক্তচাপটা কমে যাচ্ছে, ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। আরেকটা কথা বলছে অ্যাট্রোভাস্টাটিন এবং অ্যামলোডিপিন, এই ওষুধটা যদি খাওয়া হয় দেখা যায় এখানে ইন্টারেকশন হয়ে অ্যাট্রোভাস্টাটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে মায়োপ্যাথি হচ্ছে, মানে মাসেল ড্যামেজ হচ্ছে। আরেকটা কথা বলছে জিএনটি এবং ইনহেলড ব্রঙ্কোডাইলেটর যদি একসাথে দেওয়া হয় দেখা যায় হেডেক হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। আর ইনহেলড কর্টিকোস্টেরয়েড এবং সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দেখা যায় আমি যদি যখন কর্টিকোস্টেরয়েড আমি নিচ্ছি তখন দেখা যায় আমাদের বডির যে নিজস্ব কর্টিকোস্টেরয়েড তৈরি হওয়ার যে ক্ষমতা এর সাথে কি ঝামেলা তৈরি হচ্ছে। এতে সে বলছে যে অ্যাডেনাল সাপ্রেশন তৈরি হবে। ওকে, তো এটা হচ্ছে ড্রাগ ইন্টারেকশন, একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের ইন্টারেকশনে কী সমস্যা হতে পারবে এটাও কিন্তু সে আমাকে বলে দিয়েছে। তো আশা করি পুরো ব্যাপারটা আপনার কাছে ভালো লাগছে। ওষুধ নিয়ে আরও অনেক বিষয়ে কথাবার্তা হবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই, ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।